এরপর দেখো কার্বনিক অ্যাসিড এবং H2O, ঠিক আছে। তো এটা তো অ্যাসিড, তুমি জানো। তো এটাকে ভাঙলে মানে এখান থেকে যদি তুমি হাইড্রোজেন একটা সরাই ফেলো তখন কি অনুবন্ধী ক্ষার পাইছো না? এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে তার অনুবন্ধী ক্ষার। এখন পানি, দেখো পানির সাথে কি, দেখো পানি থেকে কি উৎপন্ন হচ্ছে? হাইড্রোনিয়াম। তাহলে পানি থেকে এখানে H2 ছিল, এখানে H3 হয়েছে, মানে একটা হাইড্রোজেন এটার মধ্যে ঢুকছে, তাহলে এটা হাইড্রোজেন গ্রহণ করছে, তাহলে হাইড্রোজেন গ্রহণ করছে আর এটা উৎপন্ন হয়েছে, তার মানে এটা কি? যেহেতু সে হাইড্রোজেন গ্রহণ করছে সে ক্ষার, আর যেহেতু এটা উৎপন্ন হচ্ছে সে অ্যাসিড। আমি বোঝাতে পারছি? কোনটি অনুবন্ধী অম্লক্ষার যুগল? দেখো চেয়ারা মিল আছে কোথায়? অনুবন্ধী অম্লক্ষার যুগল হচ্ছে কোনটা? এই দেখো, এটা হচ্ছে অ্যাসিড, হ্যাঁ, অম্ল। আর ক্ষার কোনটা? এখান থেকে হাইড্রোজেন একটা সরাও, ঠিক তার অনুবন্ধী ক্ষার যুগল। নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? আচ্ছা, সঠিক বিবৃতি কি? সঠিক বিবৃতি হচ্ছে সব ব্রনস্টেড লাউরি, আমি বলি সকল ব্রনস্টেড লাউরি অ্যাসিড হচ্ছে লুইস অ্যাসিড, কিন্তু সকল লুইস ব্রনস্টেড না। বুঝতে পারছি? এটা হচ্ছে মূল কথা। কোন তত্ত্বে হাইড্রোক্সিল মূলক যুক্ত যৌগকে ক্ষারক বলা হয়েছে? অবশ্যই আরহেনিয়াস। হাইড্রোক্সিল গ্রহণ করলে ক্ষার, এটা আরহেনিয়াস বলছে। এটা কে বলছে? আরহেনিয়াস বলছে। ওকে, অ্যাসিড ক্ষারের প্রোটনীয় তত্ত্বকে কে উপস্থাপন করেছে? প্রোটনীয় তত্ত্ব কে উপস্থাপন করছে? ব্রনস্টেড লাউরি। কোনটি লুইস বেস নয়? ওকে, এটা হচ্ছে লুইস অ্যাসিড AlCl3, বোঝা যাচ্ছে। ব্রনস্টেড লাউরি তত্ত্ব অনুসারে বেজ একটি পদার্থ, যা বেজ একটি পদার্থ মানে ক্ষারে, দেখো ব্রনস্টেড লাউরি বলছে যে হাইড্রোজেন দান করে সে অ্যাসিড, যে হাইড্রোজেন গ্রহণ করে সে ক্ষার। হাইড্রোক্সিল নিয়ে কথা কে বলছে? আরহেনিয়াস বলছে। আমি বুঝতে পারছি কিনা? যাহলে যে হাইড্রোজেন গ্রহণ করে, বেজ হচ্ছে যা, যে হাইড্রোজেন গ্রহণ করে মানে প্রোটন গ্রহণ করে, সোজা কথা, যে প্রোটন গ্রহণ করে। প্রোটন মানে হাইড্রোজেন। যৌগে হাইড্রোজেন থাকা সত্ত্বেও অ্যাসিড নয়। আচ্ছা, হাইড্রোজেন থাকা সত্ত্বেও দেখো CH4, হাইড্রোজেন যৌগ আছে কিন্তু এটা কি অ্যাসিড? এটা তো অ্যাসিড না, এটা কিন্তু অ্যাসিড। এটাও অ্যাসিড, এটাও হাইড্রোজেন সালফেট, ওয়ান কাইন্ড অফ অ্যাসিড, কিন্তু CH4 কি অ্যাসিড না, এটা তো গ্যাস। H2SO4 এর কনজুগেট ক্ষার, ওই যে একটা হাইড্রোজেন বাদ দিয়ে যা থাকবে HSO4, এগুলো পড়া হয়েছে। এটা কি? এই বাইকার্বনেটের অনুবন্ধী ক্ষারক। তার মানে অনুবন্ধী ক্ষারক মানে কি? এটার সাথে হাইড্রোজেন যুক্ত করো। অনুবন্ধী ক্ষারক যেহেতু না সরি, অনুবন্ধী ক্ষারক বলছে না, এটা এর অনুবন্ধী ক্ষারক। তাহলে এখান থেকে আনুবন্ধী ক্ষারক বলে হাইড্রোজেন বাদ দিবা, ক্ষারক বললে হাইড্রোজেন বাদ দিবা, কি থাকে? কার্বনেট। আর যদি বলে অনুবন্ধী অ্যাসিড তাহলে হাইড্রোজেন যুক্ত করবা। কোন তত্ত্বে সিলভার প্লাস একটি অ্যাসিড? ওকে, ক্যাটায়ন। পৃথিবীর যত ক্যাটায়ন অ্যাসিড, কোথায় বলছিলাম আমি? লুইসে না? লুইসে। এটা তো পড়াইলাম। নিচের কোনটি লুইস অ্যাসিড না? এটা পারবা ইনশাল্লাহ। অ্যামোনিয়া হচ্ছে লুইস ক্ষার, এটা বুঝতেছো। ব্রনস্টেড লাউরির মতো কোনটি? ব্রনস্টেড লাউরির মতো হচ্ছে অ্যামোনিয়া হচ্ছে কি? লুইস অ্যাসিড। মানে NH3 কি? ক্ষার, এটার সাথে হাইড্রোজেন যুক্ত করে অ্যাসিড। এই হচ্ছে কাহিনী, এখানে সেম সেম আর তেমন। আচ্ছা, বলছে কি সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে কোনটি ক্ষারক হিসেবে কাজ করে? উত্তর হচ্ছে HCl4। সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে কোনটি ক্ষারক হিসেবে কাজ করে? সালফিউরিক অ্যাসিড। আর কোনটি ক্ষারক হিসেবে কাজ করে? HCl4। আর বাকিগুলো পারবা। একটাই কথা, অ্যাসিড বললে কি করবা? হাইড্রোজেনটারে যুক্ত করবা, আর ক্ষার বললে হাইড্রোজেন বাইর করে দিবা। এই যে দেখো, এটা এবং এটার অনুবন্ধী অ্যাসিড, তাহলে এটার সাথে হাইড্রোজেন যুক্ত করো, এটার সাথে হাইড্রোজেন যুক্ত করো, একদম সিম্পল অ্যান্সার। এই দেখো, কোনটি লুইস অ্যাসিড? বিউটানল 2। কুমিল্লা ইউনিভার্সিটি দেখছি, একটু দেখো। বিউটানল 2, এই যে বিউটানল 2। উভধর্মী পানি, পানি হচ্ছে উভধর্মী, অ্যাসিড হইতে পারে, ক্ষার হইতে পারে, ঠিক আছে। কোনটি শক্তিশালী? আচ্ছা, উভধর্মী নিয়ে একটা কথা বলি, মানে এমন একটা যৌগ যার সাথে হাইড্রোজেন যুক্ত করলে অ্যাসিড হয়, আবার হাইড্রোজেন বাইর করে নিলে সে ক্ষার হয়, এমন টাইপের যৌগ হচ্ছে উভধর্মী বা অ্যামফিপ্রোটিক যেটাকে বলে। কোনটি লুইস ক্ষার? এটা পারবা, পানি পারা যাবে। ওকে ওকে, এবার আমি একটা কথা বলি। পানির বিশুদ্ধতার মানদণ্ড, খুব ভালো করে এখান থেকে MCQ আসতে পারে। পানির বিশুদ্ধতার মানদণ্ডের জন্য কি কি আছে? পানির ক্ষরতা টেস্ট করতে পারো, pH টেস্ট করতে পারো, DO ডিজলভ অক্সিজেন, BOD বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, COD কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, TDS টোটাল ডিজলভ সলিড। এই 6 ধরনের আছে। যা যা পড়তেছো এগুলো হচ্ছে পানির বিশুদ্ধতার মানদণ্ড। এবার দেখো, পানির ক্ষরতা 2 প্রকার, একটা স্থায়ী একটা অস্থায়ী। সোজা কথা, স্থায়ী আর অস্থায়ী। স্থায়ী কোনটা? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রনের যদি ক্লোরাইড আর সালফেট লবণ থাকে। আমি আবার বলি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রনের যদি ক্লোরাইড অথবা সালফেট SO4 2- এই টাইপের লবণ যদি থাকে, ক্লোরাইড বা সালফেট, তাকে বলে স্থায়ী ক্ষরতা। অস্থায়ী ক্ষরতা কোনটা? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম কার্বনেটের বাইকার্বনেট মানে HCO3,
HCO3 এই টাইপের লবণ থাকলে তাকে আমরা বলি কি অস্থায়ী ক্ষরতা। ক্লিয়ার? অস্থায়ী ক্ষরতাকে দূর করা ইজি। কি করবা, তুমি চুলার উপর আমার জন্য পানি বসাবা, দেখবা যে কি তাপমাত্রা দিলে, তাপ দিলে উচ্চ তাপমাত্রা অস্থায়ী ক্ষরতা দূর হয়। আর স্থায়ী ক্ষরতা দূর করতে কিন্তু এটা ব্যবহার করা যাচ্ছে না, মানে তাপমাত্রা দিয়ে যাবে না। এটাকে কেমনে দূর করবা? পারমুটিট পদ্ধতি। কি পদ্ধতি? পারমুটিট পদ্ধতি, অথবা আয়ন বিনিময় পদ্ধতি, অথবা আয়ন এক্সচেঞ্জ পদ্ধতি। এটারও এটা দিয়ে দূর করা যায়, অস্থায়ী ক্ষরতাকেও এটা দিয়ে দূর করা যায়, সমস্যা নেই। বাট স্থায়ী ক্ষরতা তো ওইটা দিয়ে যাবে। মানে এখন যেটা বললাম আয়ন এক্সচেঞ্জ অথবা পারমিটেড পদ্ধতি অথবা আয়ন বিনিময় রেজিন পদ্ধতি, সব কিছু কিন্তু এই দুইটার জন্যই প্রযোজ্য। কিন্তু অস্থায়ী ক্ষরতা দূর করার জন্য শুধুমাত্র তাপমাত্রা দিলেও দূর করা যায়। হয়েছে? এবার দেখো পানির পিএইচ, সারফেস ওয়াটারের পিএইচ মান দেখে রাখো 6 থেকে 6.5। WHO কর্তৃক পানির পিএইচ সীমা সামান্য অম্লীয় সামান্য ক্ষারীয়, দেখো 6.5 থেকে 8.5, 6.5 থেকে 8.5, 6.5 থেকে 8.5। জলজ পানির অনুকূল পিএইচের মান 7 থেকে 7.5, 7 থেকে 7.5। ওকে। ডিও মানে ডিজলভ অক্সিজেন। আচ্ছা, ডিজলভ অক্সিজেন মানে দ্রবীভূত অক্সিজেন। বলো তো পানিতে অক্সিজেন থাকলে ভালো না? তাহলে ডিওর মান যত বাড়বে পানির জন্য তত ভালো। বুঝাইতে পারছি? বিওডি সিওডির মান যত কমবে তত পানির জন্য ভালো। এক কথা, ডিও বাড়লে পানির জন্য ভালো, বিওডি সিওডি কমলে পানির জন্য ভালো। এটাই মনে রাখো। আর এটা জাস্ট ওই ডিওর সূত্রটা জাস্ট এমনি চোখ বলো, তবে কাজে লাগবে না আশা রাখি, এমনি দেখে রাখো। ওকে। বিওডি আর সিওডি, দেখো বিওডি বলো আর সিওডি বলো বাইর করতে পারবে, এত বড় সূত্র দরকার নেই, তুমি বাইর করতে পারবে একেবারে ইজি। কেমনে? ওই যে ইনিশিয়াল ডিও থেকে ফাইনাল ডিও বাদ দিবা। মানে তুমি অন্ধকার রুমে একটা বোতলটা ঢুকাই রাখছো, সেই সময় তুমি ডিজলভ অক্সিজেনের পরিমাণ মাপলা 10, 5 দিন পরে বোতল বাইর করে আয়না দেখছো অক্সিজেনের পরিমাণ এখন 2, তাহলে কি বিওডি কত? 10 বিয়োগ 2, 10 বিয়োগ 2, যতটুকু পার্থক্য ওটাই হচ্ছে বিওডির মান। আর এছাড়া এমনি সূত্র চোখ বলে রাখো, এমনি জাস্ট নর্মালি পুরো সূত্র সেম, জাস্ট এখানে V2 মাইনাস ভিএন, ওই যে আয়তনের পরিবর্তন বললাম না, V2 মাইনাস ভিএন, ওইটাই, কিছু না। অবশ্যই কে বড়? সিওডি বড় বিওডির চেয়ে। হ্যাঁ, এবার দেখো বিওডির এই মানগুলো আমাদের লাগবে, একটু খেয়াল করো। আমি বলছি কি বিওডি যত কম তত ভালো, সিওডি যত কম তত ভালো, আর ডিও যত বেশি তত আমাদের জন্য ভালো, পরিবেশের জন্য। দেখো পানির জন্য দেখো 1 থেকে 2 ppm যদি হয় খুবই ভালো, বলছি না বিওডির মান যত কম হবে তত ভালো। 1 থেকে 2 হলে খুবই ভালো, 3 হইলে ভাই মোটামুটি ভালো। WHO কর্তৃক অনুমোদিত মাত্রা, এটা একটু মনে রাখো 6। WHO কর্তৃক অনুমোদিত মাত্রা কত? 6। আর সিওডি এর অনুমোদিত মাত্রা কত? WHO কর্তৃক 10। বিওডির মাত্রা 6, সিওডির মাত্রা 10। সিওডি বড় বিওডি ছোট, সিওডি বড় বিওডি ছোট, বিওডি 6 সিওডি 10, বিওডি 6 সিওডি 10। হয়েছে? আর 6 বেশি হলে 10 হলে খারাপ, এক কথায় 10 বেশি হলে খারাপ, শেষ। এবার দেখো পিএইচ এর মান কত বলছে জান? 6.5 থেকে 8.5। হ্যাঁ, ডিও এর মান কত হইতে হবে? 5 থেকে 6। দেখো সিওডিও 6, বিওডি 6 সিওডি 10, আর ডিও কত? 5 থেকে 6, 5 থেকে 6, 5 থেকে 6। দেখো 5 থেকে 6, 6 10, 5 থেকে 6, 6 10। ডিও বিওডি সিওডি 5 থেকে 6, 6 10। টিডিএস এর মান কত? 500। টিডিএস এর মান কত? 500। আর বাকিগুলো এটা তুমি স্ট্রোক বলো। যে ক্ষরতার ক্ষেত্রে ক্যালসিয়ামের মান 100 ppm হলে যথেষ্ট, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 150, আর NaCl এর মান কত? 500। জাস্ট টিডিএসটা একটু দেখো 500, আর NaCl এর মান 500। ওকে, আমরা একটু এটার এমসিকিউগুলো হালকা একটু দেখে নিই। সাধারণত পানির অস্থায়ী ক্ষরতা দূর করে কী দিয়ে বলো তো? কী দিয়ে? পানি ফুটাইয়া। শেষ। এবার কে দেখো বিওডির মান 3, ওই যে 3 হলে কি হবে জান? 3 হলে কি ভালো, খুবই ভালো না, মোটামুটি ভালো। অ্যাসিড বৃষ্টির সাথে সংশ্লিষ্ট 9 কোনটি? আগে বলি অ্যাসিড বৃষ্টির সাথে কে কে সংশ্লিষ্ট? কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড। কোন কোন অ্যাসিড তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বনিক অ্যাসিড, সালফার ডাইঅক্সাইড থেকে সালফিউরাস, সালফিউরিক, নাইট্রাস অক্সাইড থেকে নাইট্রিক, নাইট্রাস। দোনোটাই হয় কিন্তু। তাহলে কোনটা সংযুক্ত নয় দেখো তো, কোনটা সংযুক্ত নয়? SO4 কি জীবনে আছে? না। CO2, SO2, NO2 এগুলো আছে, SO4 তো নাই, বাদ। ক্যালসিয়াম আয়নের পরিমাণ দেখো, পানিতে ক্যালসিয়াম আয়নের পরিমাণের উপর নির্ভর করে কোনটি? হার্ডনেস, ক্ষরতা। ওই যে বললাম না, হার্ডনেস অর্থ কি? ক্ষরতা। ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম অথবা আয়রনের উপস্থিতি থাকলে ক্ষরতা। একটি পুকুরের ডিও এর মান 4 হলে পানিটি কি হবে? দূষিত হবে। আমরা বলছি ডিও এর মান 5 থেকে 6 হইতে হবে। কই পাইছি? এই যে 5 থেকে 6 হইতে হবে, এখানে আছে 4, তার মানে কি দূষিত হবে না? কম না, ডিও যত কম হবে তত কিন্তু খারাপ, ডিও বাড়তে হবে। পানির বিশুদ্ধতা মানের সাথে সংশ্লিষ্ট কোনটি? তিনোটাই, ডিও বিওডি সিওডি তিনোটাই আমাদের জানা দরকার। এবার দেখো অস্থায়ী ক্ষরতা কোনটি? আমি বলছি কি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রনের বাইকার্বনেট লবণ। এই যে বাইকার্বনেট লবণ, এটা হচ্ছে সঠিক উত্তর। দেখো শুধু জৈব পদার্থ অক্সিডাইজ করা, জৈব অজৈব না, শুধু জৈব পদার্থ মানে বায়োকেমিক্যাল মানে বিওডি। শেষ। এবার দেখো পানির অস্থায়ী ক্ষরতা দূর করা যায় কোন পদ্ধতিতে? বয়েলিং, ফুটাইবা।
WHO কর্তৃক জলজ পানির জন্য বিওডি কত, ওই যে আমরা কত পাইছি 5 থেকে 6 পাইছি না, মানে তুমি ধরো 6 বা 6-এর কম, বিওডি যত কম তত আমাদের জন্য ভালো, কিন্তু আমি আবারও বলছি বিওডি সিওডি যত কম তত ভালো, মানে 6-এর কম। মিঠা পানির উৎসগুলোর মধ্যে হ্রদে শতকরা কত পার্সেন্ট, এটা একটু দেখে রাখো। বিভিন্ন হ্রদে শতকরা পানির পরিমাণ কত, 0.3%। এছাড়া এই যে দেখো 0.3%। হিমবাহ বা তুষার আচ্ছাদন হচ্ছে 74%। ভূগর্ভস্থ পানি 22.2%। বায়ুতে বা বৃষ্টির রূপে আসে 0.035%। বিভিন্ন নদীতে 0.03%। ওকে, পানির স্থায়ী ক্ষরতার জন্য দায়ী নয়। ওকে, তাহলে অস্থায়ী ক্ষরতার জন্য কোনটা, বাইকার্বনেট। স্থায়ী ক্ষরতার জন্য কি ছিল, সালফেট আর ক্লোরাইড লবণ। দেখো সালফেট, ক্লোরাইড, এগুলা থাকলে হবে না। ওকে, WHO কর্তৃক বর্ণহীন এবং গন্ধহীন মানে একেবারে বালা পানির পিএস কত, বালা পানির পিএস হচ্ছে 6.5 থেকে 8.5। 6 বালা পানি আর কি, মানে গন্ধ টন্ধ কিছু নেই। 6.5 থেকে 8.5। নিরাপদ বিওডির মান কত বলো তো, যত কম তত ভালো। 1 থেকে 2, যত কম তত ভালো। এবার দেখো এখানে দেখো ডিও এর মান 2, তাহলে কি বলো তো, ডিও যত কম আমাদের জন্য খারাপ না। ডিজলভ অক্সিজেন দ্রবীভূত অক্সিজেন যত কম তত খারাপ, অত্যন্ত খারাপ। দেখো চিটাং ইউনিভার্সিটিতে আসছে, এই টাইপের এমসিকিউ আসবে। এবার দেখো বৃষ্টির পানিতে পিএইচ এর মান যদি কম হয়, দেখো বৃষ্টির পানির নমুনাতে পিএইচ এর মান কোনটির কম হলে অ্যাসিড বৃষ্টি হিসেবে গণ্য করা হবে। দেখো আমরা জানি কি অ্যাসিড বৃষ্টি না, অ্যাসিড বৃষ্টি মানে কি পিএইচটা 7-এর, দেখো পিএইচটা কত 5.6-এর কম, এটা একটু মনে রাখবা, এটা ডাইরেক্ট এমসিকিউ। পিএইচ যদি 5.6-এর কম হয় তখনই তাকে অ্যাসিড বৃষ্টি বলি, বুঝাইতে পারছি। পিএইচ 5.6-এর কম হলে তখন তাকে অ্যাসিড বৃষ্টি বলি। টিডিএস কত জান, টিডিএস হচ্ছে 500 ppm। 500 ppm এটা মনে রাখবা, ঠিক আছে। তবে 1000-এর উপরে যদি চলে যায় তখন কিন্তু অযোগ্য হয়ে পড়ে, ঠিক আছে। কোনো পানির টিডিএস কত অতিক্রম করলে তা পান উপযোগী থাকে না, তোমার বই 500 পড়ছো না, তুমি 500 দাগাইবা, শেষ। আর অযোগ্য হয়ে পড়ে 1000-এর উপর। আচ্ছা যাক, একটি জলাশয়ের পানির জৈবিক চাহিদা বিওডি হচ্ছে 420। ও বাবা গো, অত্যন্ত খারাপ, বিওডি বেশি মানে অত্যন্ত খারাপ। দেখছো চিটাং ইউনিভার্সিটিতে আসছে। পানিতে ডিও এর পরিমাণ কমে গেলে কি হবে, আমি বলছি ডিও বাড়াইতে হবে। ডিও মানে কি, অক্সিজেনের পরিমাণ কমে গেলে কি, দূষণ মাত্রা বেড়ে যাবে। আদর্শ ডিও এর পানির পরিসীমা কত, ওই যে পড়ছো না কত, 5 থেকে 6 পড়ছো, এখন 5 থেকে 6 নেই, 4 থেকে 8 দেখাও, 4 থেকে 8 দেখাও। হ্যাঁ, এবার দেখো ডিও এর মান 6, 1000 কেজি পানিতে ডিও এর পরিমাণ দেখো 6 ppm, তাহলে 1000 কেজি পানিতে ডিও এর পরিমাণ কত। আচ্ছা 6 ppm মানে কি, মিলিগ্রাম পার লিটার, প্রতি 100 কেজি, কেজি মানে কি লিটার না। 6 ppm মানে 6 মিলিগ্রাম পার লিটার, আর কেজিকে আমি কি ধরতে বলছি, লিটার। গ্রামকে ধরতে বলছি গ্রামকে ধরতে বলছি আমি কি, সেন্টিমিটার কিউব। আর কেজিকে ধরতে বলছি লিটার। তাহলে 1 লিটারে আছে 6 মিলিগ্রাম, 100 লিটারে আছে কি 6 × 100 না, আলটিমেটলি কত গ্রাম বলছে, তাই না। মানে আমি তোমাকে বুঝাইতে চাচ্ছি যে এই দেখো 1 লিটারে আছে 6 মিলিগ্রাম, ঠিক আছে। তাহলে 100 কেজি মানে 100 লিটার আছে কি 6 × 100 মানে 600 মিলিগ্রাম। এখন তোমার এটাকে গ্রামে নিতে হবে, তাহলে মিলিগ্রামকে যদি তুমি গ্রামে নাও তাহলে কত হবে, 1000 দিয়ে ভাগ, এই দেখো কাটো, কত হবে 0.6। আমি বুঝতে পারছি কিনা, 600 দাগায় নাই, 600 তো নাই আমার, তো বলছে কত গ্রাম বলছে লাস্টে, মিলিগ্রাম বলে নাই, নাহলে তো আমি 600 দাগাইতাম, 600 তো নেই, 0.06 মিলিগ্রাম। একটু সাবধানে দাগাইতে হবে আমাদের, ঠিক আছে, এই হলো কথা। আচ্ছা WHO কর্তৃক সিওডি এর দূষণ মাত্রা কত, 10। বিওডি 6, সিওডি 10, বারবার বলতেছি। EPA TDS কত, 500। পানির আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত, এই যে তুমি দাগাইছিলা 0.05 বা 0.05 ppm, ঠিক আছে। আর্সেনিকের মাত্রা কত, 0.05 ppm। কোন তথ্যটি সঠিক নয়, দরকার নাই, আমরা জানি বিওডি ছোট, সিওডি বড়, এটাই সত্যি। পানির ডিও নির্ণয় করার জন্য কোন দ্রবণ যোগ্য, এটা একটু মনে রাখবা। এই যে দেখো পানির ডিও নির্ণয় করার জন্য কোন দ্রবণ যোগ্য, আয়োডাইড, এটা একটু মনে রাখো। হাইড্রোজেনের সংকট তাপমাত্রা কত, -240°C, আর হিলিয়ামেরটা মনে রাখো -268, ঠিক আছে। আচ্ছা 101.3 কিলো প্যাসকেল, কি ভয়ঙ্কর চাইছে না বলো তো। 1 ATM সমান কত কিলো প্যাসকেল, 101.325 না, তাহলে 101.325 মানে কত, 1 ATM-ই বুঝেছে, তো 1 ATM যাবে, পানি স্ফুটনাঙ্ক কত, 100 না, 100ই তো। চাপ বৃদ্ধি পেলে কি পাবে, এটা একটু খেয়াল রাখো, চাপ যদি বাড়ে স্ফুটনাঙ্ক বাড়বে, গলনাঙ্ক কমবে। আমি বুঝাই দিই, চাপ বাড়লে গলনাঙ্ক কমে, স্ফুটনাঙ্ক বাড়ে, মনে রাখো।
1 কেজি তরল পানির আয়তন 1 লিটার, কিন্তু 100 গ্রাম তাপমাত্রায় ওই এক বায়ুমণ্ডলীয় চাপে 1 কেজি জলীয় বাষ্পের আয়তন কত? ও মা গো, কী চাইছে? এটা একটু মনে রেখো, 1245। এটা 1245 ডাইরেক্ট, এটা কিছু করার নাই, 1245। তরল পানির আয়তন যা, বাষ্পের আয়তন তার থেকে অনেক বেশি হবে, 1245। আচ্ছা, এবার আমি একটা কথা বলি, সরু ছিদ্রপথে, আমি আবার একটা কথা বলি, সরু ছিদ্রপথে উচ্চ চাপে থেকে নিম্নচাপে কোনো গ্যাসকে ঠান্ডা করার প্রক্রিয়াকে আমরা বলি জুল থমসন প্রভাব। দেখো, প্রবল চাপে সংরক্ষিত কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে কোনো ধাতব নলে সরু পথে ছিদ্র দিয়ে শুষ্ক সাদা বরফের দানা, মানে আগে ছিল কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এখন বরফের দানা প্রভাবিত করছে। কিসের প্রভাব? জুল থমসন আসবে, কিন্তু আমি বলে দিই, চিটাং ইউনিভার্সিটিতে আসছে দুইবার জুল থমসন। মনে করবো যে এই যে ঠান্ডা চাপ দিয়া তুমি ঠান্ডা করতেছো সরু পথে, এটাকে বলা হয় জুল থমসন প্রভাব। জুল থমসনের জন্য নিচের কোনটি সঠিক? জুল থমসনের ক্ষেত্রে কী হয়? গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পায়, ভুয়া কথা, হ্রাস পায়। গ্যাসের, এই যে দেখো, গ্যাসের অণুগুলোতে অভ্যন্তরীণ শক্তি হতে তাপ কী করে? শোষণ করে। মানে কি? তাপ কমে, মানে অভ্যন্তরীণ শক্তি হতে তাপ শোষণ করে, মানে অভ্যন্তরীণ শক্তিটা হ্রাস পায়, অভ্যন্তরীণ শক্তি হতে তাপ শোষণ করে, এটাই শক্তি। এক কথা হচ্ছে কি, তাপমাত্রা হ্রাস পায়। কিন্তু একটি গ্যাসকে সংকুচিত করে হঠাৎ সম্প্রসারণ করলে, মানে ফার্স্টে সংকুচিত করছো, এবার হঠাৎ করে সম্প্রসারণ করছো, তাহলে কি হবে? দেখো, টেম্পারেচার কি হবে? কমে যাবে, টেম্পারেচার কমে যাবে। একটি গ্যাসকে হঠাৎ সংকুচিত করে হঠাৎ সম্প্রসারণ করলে কি হবে? টেম্পারেচার কমে যাবে, টেম্পারেচার কমে যাবে। গ্যাসকে সংকুচিত করার পর হঠাৎ বৃহৎ আয়তনে প্রসারণ করলে কি হয়? টেম্পারেচার কমে যায়। একটু আগে বললাম না, জুল থমসন প্রভাব। একটা গ্যাসকে সংকুচিত অবস্থায় ছিল, হঠাৎ প্রসারণ করছো, কি হবে? টেম্পারেচার কমবে। এটা কে বলছে? জুল থমসন। কার্বন ডাইঅক্সাইডের সন্ধি তাপমাত্রা কত? আইবো 31। হাইড্রোজেনের কত? -240। হিলিয়ামের কত? -268। কার্বন ডাইঅক্সাইডের কত? 31.1। কোন অবস্থায় অণুগুলোর আবর্তন গতি বেশি? এক কথায় কোন অবস্থায় গতি বেশি? সোজা কথা, গ্যাসীয় অবস্থায় অণুগুলো ছুটাছুটি বেশি। শেষ।